সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। চোখ মেলেই যদি এরকম দুইটা দেবশিশুর চাঁদ বদন দেখি তাহলে দিন তো ভালো যাবেই, এটা আর বলার অপেক্ষা রাখে না। রান্না হচ্ছে পাকা কাঁঠালের এঁচড়, রুই মাছের ঝোল ঝিঙে দিয়ে আর ছুরি শুটকির ঝাল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ওরা ঘুমিয়েছে মায়ের কাছে, কিন্তু প্রতিদিন চোখ মেলেই দেখি আমাদের শিয়রে দাঁড়িয়ে থাকি। আমার ছোট্ট ভাইটি সুইচ দিয়ে আসেনি, সুইচ দিয়ে না থাকলে কেমনে হবে? আমার ছোট্ট ভাইটি মায়া ভরা মুক্তি, লেখাপড়া শিখে তুমি অনেক বড় হবে, অন্য ছেলে বলবে লোকে তখন যেন কবে। ঘরে দুইটা খাট, কেউ আসলে তখন ফ্লোরে একটা বিছানা পাততে হয়। কোনো সময় পার্থ ঘুমায়, কোনো সময় আমরা ঘুমাই। এই কয়দিন ঘুম ভাঙতেই দেখি আমাদের দুই নাতি মশারির নিচে হা হা হি হি করছে। কি যে ভালো লাগছে, কি যে আনন্দ লাগছে এই মুহূর্তগুলো, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। বাড়ি থেকে আনা একটা কাঁঠাল পেকে গেছে দেখে আজ সকালবেলায় ওই কাঁঠালটা ভাঙলাম। ভিতরের কোষগুলো নরম আছে এবং খুব মিষ্টি, খেতেও ভালো লেগেছে। কিন্তু উপরের মোটা অংশটা একেবারেই শক্ত এবং কাঁচা। তাই বসে বসে কাঁঠালের ওই কাঁচা এঁচোড়টা কেটে নিয়েছি, রান্না করছি হেলনের ডাল আর মুসুরের ডাল দিয়ে। 2 মুঠো হেলনের ডাল, 1 মুঠো মুসুরের ডাল সিদ্ধ করে লবণ, হলুদ আর একটা তেজপাতা দিয়ে এঁচোড়টা দিয়ে দিলাম। এরপরে নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি। অল্প সময়ের মধ্যে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। ফোড়নে দিয়েছি গোটা জিরা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর কিছুই দেব না, একেবারে অল্প তেল মশলায় দারুণ একটা রান্না করছি। এটা আমাদের পূর্ব পরিচিত রান্না। আমার বিয়ের পর থেকে দেখে আসছি পাকা কাঁঠালের এঁচড় এভাবে রান্না করতে। আমাদের একটা কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল ভিতর থেকে পেকে যেত, কিন্তু উপর থেকে বোঝা যেত না যে এটা পাকা কাঁঠাল। ভাঙলে তখন ভিতরের কোষগুলো নরম থাকতো কিছুটা, ওটা খাওয়া যেত। আর উপরের মোটা অংশটা কাঁচা কাঁচাই থাকতো। তখন আমার শাশুড়িমা বলতেন, এটা এভাবে এভাবে করে কেটে এভাবে রান্না করো ডাল দিয়ে। সব সময় আমরা বিভিন্ন ধরনের ডাল দিয়ে রান্না করেছি, তবে মুসুরের ডাল দিয়ে কখনো রান্না করি নাই। আজ হেলনের ডালের সাথে 1 মুঠো মুসুরের ডাল দিয়েছি, কারণ হেলনের ডাল ভাজা নাই, 2 মুঠো পরিমাণ আছে, তাই 1 মুঠো মুসুরের ডাল দিয়েছি। মনে হচ্ছে আজও রান্নাটা খুবই চমৎকার লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। ভাবছিলাম আমাদের এই সাধারণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম না, এটাও তো একটা দারুণ রেসিপি, আমি সবার সাথে এই রান্নাটাও শেয়ার করি। আগ থেকে চিন্তা করলে পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আমার শাশুড়িমা থাকতে যখন এই রান্নাটি করতাম, তখন উনি বেশি এঁচড় হলে মাঝে মাঝে বলতেন একটু ধনিয়া আর রসুন বেটে দিতে। তো সামান্য ধনিয়া আর অল্প 2-3 কোষ রসুন বেটে দিতাম। বেশিরভাগ সময়ই কোনো মশলা ছাড়াই রান্না করেছি। রুমাকে একটু স্বাদ দেখালাম, ও বলছে মা সেই স্বাদ হয়েছে, আগে যে আমরা খেয়েছি ওরকমই হয়েছে। ঝিঙ্গে দিয়ে রুই মাছের মাখো মাখো ঝোল রান্না করব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব। 1 পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে, ও পিঠটাও এরকম লাল লাল করে ভাজা হলে উঠিয়ে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মাছ ভাজার ওই তেলে আরও একটু তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম। জিরাটা ভাজা হলেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম।
এখন পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে ঝিঙে আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণের মধ্যে ঝিঙে থেকে জল বের হয়ে যাবে, তারপরও চেষ্টা করব একটু ভালো করে কষিয়ে নেওয়ার। এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। ঢেকে রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। মনের মতো কষিয়ে নিয়েছি, এখন দেব ফোটানো গরম জল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানেও আর কোনো মশলাপাতি কিছুই দেব না। একেবারে সহজ এবং সাধারণ একটি রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব 7-8 মিনিট। 7-8 মিনিট অল্প তাপে রান্না করেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। চুলাটা অফ করে দেব এবং নামিয়ে নেব। এই রান্নাগুলি আমার একেবারে নিজস্ব ঘরোয়া রান্না। মাঝে মাঝে আমি অল্প তেল মশলায় এরকম রান্নাগুলি করি, খুবই চমৎকার লাগে খেতে। আপনাদের কারো যদি এই রান্নাগুলি ভালো লাগে, আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অল্প তেল মশলায় যেমন স্বাস্থ্যকর তেমনি স্বাদের হবে। পাটার উপর যেটা দেখছেন এটা হলো ছুরি শুটকি। 2টা ছুরি শুটকি সকালবেলায় কেটে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে পাটায় নিয়ে ভালোভাবে ছেঁচে নিচ্ছি, একেবারে থেতো করে নেব। তারপরে এই পাটায় রসুন এবং পেঁয়াজ বেটে নেব। বড় সাইজের একটা রসুন নিয়েছি আর বেশি করে পেঁয়াজ নিয়েছি, সব বেটে রেডি করে নিলাম। তেল গরম হলে থেতো করা ছুরি শুটকি দিয়ে দেব। শুটকিগুলোকে নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে ভেজে নেব। ছুরি শুটকিগুলো রুমা কক্সবাজার থেকে আরও অনেক আগে পাঠিয়েছিল। আমরা সবাই শুটকি খুবই পছন্দ করি। প্রায় সময় এভাবে আমি ছুরি শুটকি বা অন্য কোনো শুটকির ঝাল রান্না করে খাই। তাই আজ রুমাকে খাওয়ানোর জন্য ছুরি শুটকির সন্দেশ রান্না করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চুলার তাপটা কমই আছে। এভাবে নেড়ে চেড়ে অল্প তাপে একেবারে মনের মতো করে শুটকিটাকে ভেজে নেব। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। শুটকিটাও ভাজা হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তবে চুলার তাপটা কমিয়ে রাখতে হবে, বেশি তাপ দিলে শুটকি পুড়ে যাবে, তখন খেতে আর একটুও ভালো লাগবে না। দারুণভাবে ভাজা হয়ে গেল। এখন দেব বেটে রাখা রসুন আর পেঁয়াজ, একসাথে বেটে নিয়েছি। প্রথমে পাটায় শুটকিগুলো ছেঁচে নিয়েছি, ওই পাটায় রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। তাহলে রসুন আর পেঁয়াজের সাথে পাটায় যদি শুটকি লেগেও থাকে, ওটা উঠে চলে আসছে। এক ফোঁটা জলও দেব না। হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ 2 চা চামচ দিলাম। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। অবশ্যই শুটকির তরকারিটা ঢেকে ঢেকে অল্প তাপেই রান্না করতে হবে। বেশি তাপ দেওয়া যাবে না, কারণ এখানে কোনো জল ব্যবহার করব না। এটাকে একেবারে নেড়ে চেড়ে সন্দেশের মতো করে ফেলব। যখনই দেখব তেল ছেড়ে দিয়েছে, তখন নামাবো। এই রান্নাটা যে কত চমৎকার হয়, এভাবে একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। এরই মধ্যে অনেক সময় পর্যন্ত ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে রান্না করেছিলাম এবং খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। অল্প একটু শুটকি উঠিয়ে রাখলাম, এরপরে একটা টমেটো ছেঁচে দিয়ে দিলাম।
টমেটোগুলো ডিপ ফ্রিজে রাখা আছে, তাই ওখান থেকে নিয়ে উপর দিয়ে একটু ধুয়ে ছেঁচা দিলেই গুঁড়ো হয়ে যায়। আরও একটু লবণ দিয়েছি টমেটোর পরিমাণ। এখন দিলাম কুচানো কাঁচামরিচ। এখন তো ঘর ঘর সবার অ্যালার্জি। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা বুঝতে পেরেছেন কিনা জানি না, টমেটো খেলেও কিন্তু অনেকের অ্যালার্জি বাড়ে। তাই একজন মানুষের জন্য অল্প একটু শুটকি টমেটো ছাড়াই উঠিয়ে রেখেছি, বাকিটাতে টমেটো দিলাম এবং নেড়ে চেড়ে খুব সুন্দর মতো এটাও সন্দেশের মতো করে পাকিয়ে নিলাম। কত যে সুন্দর লাগছে, কত যে চমৎকার ঘ্রাণ বের হয়েছে, সাক্ষাতে না থাকলে বোঝা বড় কঠিন হবে। আর যারা আমাদের মতো শুটকি প্রেমী তারা অবশ্যই বুঝতে পেরেছেন এটার কতটা স্বাদ এবং ঘ্রাণ হতে পারে। কি সুন্দর তেল বের হয়ে গেছে কষাতে কষাতে। তাই আমি এই রান্নাটার নাম দিয়েছি শুটকির সন্দেশ। গরম ভাতের সাথে অল্প একটু সন্দেশ নিয়ে টেনে টেনে খেতে কি যে মজা লাগবে, অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে শুধু এটা দিয়েই। রুমা গতকাল বলেছিল মা একদিন শুধু ডাল আর আলু ভর্তা করবেন, আর কিছুই রান্না করবেন না। কিন্তু ও চলে যাবে আগামীকাল, তো আমি একদিনটা কোথায় পাবো, তার জন্যই আজ ভাবছিলাম একটু টক ডাল আর আলু ভর্তা করব। যখনই ডাল বসাবো রুমা রান্নাঘরে আসছিল, বলছে মা কি করেন, তখন আমি বললাম ডাল বসাবো। বলছে এত রান্নার পরে আবার ডাল কেন? বলছিলাম মা তুই বলছিলি না ডাল আলু ভর্তা টুনি খাবি। এদিকে আসো। বলছে কি হয়েছে? বলছি মা এত রান্নার পরে ডাল আলু ভর্তা টুনি, রান্না করলে ওটা তো থেকেই যাবে, কয়টা তরকারি খাবো? কোনো আসো আসো। প্রয়োজন নাই রান্না করবেন না, আমি মাঝে মাঝে ডাল আলু ভর্তা খাই। এমনিতেই বাহ! বলেছিলাম ডাল আলু ভর্তা অনেক ভালো লাগে খেতে, কিন্তু এখন দেখছি 4-5 পদ রান্না করেছেন, আবার ডাল আলু ভর্তা কোনো প্রয়োজন নাই। সারাদিন রান্নাঘরে ওই থাকবেন নাকি? দাদারে দেখা যায়। আর কোনো কিছুই রান্না করবেন না মা, চুলাটা অফ করে ওই এদিকে দাদারে চলে দেখা যায় আসেন। রে। তখন রান্না বন্ধ করে দিলাম। নাতিদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। আগামীকাল সকালবেলায় ওরা চলে যাবে। আমার এখন থেকে প্রাণ কাঁদছে। মাত্র 5টা দিন থাকলো। আসার দিন রাত 12টায় আসছে, যাওয়ার দিন সকালবেলায় চলে যাবে। মাঝখানে শুধুমাত্র 5টা দিন থেকেছে। আজ পর্যন্ত 5টা দিন। রুমাকে ভাত বেড়ে দিলাম, ও সোফায় বসে খাচ্ছে নাতিদের নিয়ে। ছোট্ট নাতিটা জল খাবে, একটু জল দিয়েছি। অর্পণের জন্য রুমা টেবিলে বসে খেতে পারে না। যখনই টেবিলে প্লেটটা নিয়ে বসবে, অর্পণ টেবিলের উপরে উঠে বসবে। এরপর শুরু হয় তার মিষ্টি দুষ্টুমি। গ্লাস ধরবে, জগ ধরবে, ওই ফিল্টারে জল ছেড়ে দিবে। ওর জন্যই ফিল্টারটা টেবিলের উপর রাখলাম। এমনিতেই ফিল্টার নিচে থাকে। তাই রুমা বলছে মা আমি এখানেই খাবো, আমাকে এখানেই দেন। প্রথমেই দিলাম উচ্ছে ভাজা, এরপর ছুরি শুটকির সন্দেশ, তারপরেই নেব পুরনো দিনের চেনা পরিচিত এঁচোড় রান্না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকালবেলায় 1 পট চাউলের ভাত রান্না করেছিলাম রুমা আর পার্থর জন্য। তো পার্থ খেয়েছে, রুমা খেয়েছে নাতিদের নিয়ে। তখন রুমা এঁচোড় খেয়েছে, ও বলছে মা এত যে চমৎকার হয়েছে, একেবারে আগের দিনের স্বাদ পেলাম। ভাত খাওয়ার পরেও ও আরেকটু এঁচোড় শুধু শুধু খেয়েছে, এত ভালো লেগেছে ওর কাছে। তবে আমার মনে হচ্ছে গাছ থেকে পাড়া কচি এঁচোড় এভাবে মশলা ছাড়া রান্না করলে ভালো লাগবে না। এটা তো পাকা কাঁঠালের এঁচোড়, তার জন্যই হয়তোবা এত ভালো লাগে। বেশি করে কয়েকটা নিম পাতা এনেছিলেন, তো আমি শুকনো খোলায় ভেজে নিম পাতাগুলো গুঁড়ো করে ছোট একটা বোতলে ঢুকিয়ে রেখেছি। ওখান থেকে একটু একটু করে খাওয়া যাবে মাঝে মাঝে। আরেকটা মাছ নিস মা। মাছ দিছি না তোকে বেগুনে লাগিয়েছি কি এর? ছোট্ট বাইটি তো, লক্ষ্মী বাইটি তো।
এলেন কিসের বেশি কাঁঠাল আপনি মাছ আসতাম নেই আপনি উদম দেখাবা মাছের এইগুলো তুই না বস না মাছের উপরে যেটি এমনি খাবাইস মাছের তেল এদের খাবাই ওদের খাবাইস একসময় আমরা মনে করতাম মাছের তেল খারাপ জিনিস মাছের তেল শরীরে অনেক উপকার উপরে ফ্যান চলছে প্রচুর গরম শোঁ শব্দটা ভালো লাগছে না তাই ওটা বন্ধ করে দিয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না এঁচোড়টা যে কি চমৎকার হয়েছে আমার মন চাইছে শুধু এটা দিয়ে খাই উনি বলছেন প্রতিটা রান্নাই খুবই চমৎকার হয়েছে যেমন হয়েছে এঁচোড় তেমনি হয়েছে শুটকির ঝাল তেমনি ভালো লেগেছে উচ্ছে ভাজাটা উচ্ছে ভাজাতে তেমন কিছুই দেই নাই হলুদ লবণের সাথে শুধু সামান্য চালের গুঁড়ো দিয়েছি যাতে তেল কম টানে তেল কম টেনেছে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে তবে এভাবে উচ্ছে ভাজা করলে হলুদ লবণ এবং চালের গুঁড়োর সাথে সামান্য একটু চিনি যদি দেওয়া যায় উচ্ছে ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে এত চমৎকার লাগে খেতে তার সাথে যদি একটু মুসুরির ডাল হয় তাহলে তো একেবারে জমে যাবে নাতিদের জন্য বারবার জলের গ্লাস দিতে হচ্ছে ওখানেও একটা গ্লাস রাখা যেত কিন্তু ছোট্ট নাতিটা হয়তো এটা ফেলে ভেঙে দেবে গ্লাস একটা নয় 5টা ভাঙুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার নাতির যদি হাত পায়ে লাগে কোথাও যদি কেটে যায় তার জন্যই ওখানে গ্লাস রাখছি না এত ভালো লাগছে খেতে আমার তো মাছের তরকারি নিতেও ইচ্ছা করছে না আমার মন চাইছে শুধু শুকনো শুকনো এইসব দিয়েই খাই তারপরেও একটু স্বাদ দেখি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা আমাদের মতো শুটকি পছন্দ করেন ছুরি শুটকি না থাকলেও যে কোনো শুটকি দিয়ে এভাবে শুটকির সন্দেশ রান্না করে খেয়ে দেখতে পারেন এত চমৎকার হবে জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না এভাবে শুটকির ঝাল অথবা শুটকির সন্দেশ যেটাই বলা হোক রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে কারণ পেঁয়াজের মিষ্টতা আছে রসুনেরও একটু মিষ্টতা আছে আর শুটকিরও কিন্তু একটু মিষ্টতা আছে সব মিলিয়ে খুবই চমৎকার লাগে খেতে মাছের তরকারিটাও দারুণ হয়েছে ছোট্ট নাতিটা আমরা প্রতিদিন খেতে বসলে আমার কোলে বসে একটু মাছ এটা সেটা খায় আজ মায়ের সাথে খাচ্ছে তাই আমার কাছে আর আসছে না আগামীকাল সকালবেলায় ওরা চলে যাবে ভাবতেই আমার কাছে কষ্ট লাগছে এখন সকাল 6টা বাজে সবাই ঘুম থেকে উঠে গেছে আমি উঠেছি 5টার সময় উঠেই আমি রান্নাঘরে গিয়ে ওদের জন্য রুটি বানালাম আলু ভাজা ডিম ভাজা করলাম নাতিরা ওঠার আগেই আমার রান্নাঘরের কাজ শেষ এখন ওদেরকে নিয়ে একটু সময় কাটাবো একটু পরেই ওরা বের হয়ে যাবে খাবার তৈরি করেছি হয়তোবা এত ভোরবেলায় খেতে পারবে না যা খাওয়ার খাবে বাকিটুকু বক্সে ঢুকিয়ে দিয়ে দেব বাসে বসেই খেতে পারবে অর্জন প্রতিদিন ঘুম থেকে উঠেই টিভিতে কার্টুন চালিয়ে দেবে রুমাও উঠে গেছে ওদের জন্য খাবারটা নিয়ে আসি 2টা ডিম একসাথে ভেজে নিলাম শুধু পেঁয়াজ দিয়ে ওখানে মরিচ দেই নাই আলু ভাজা করেছি সাথে ফুলকো ফুলকো নরম রুটি খেতে কিন্তু ভালো লাগবে তবে ঘুম থেকে উঠে তো আর খেতে ইচ্ছা করে না যা খাবার খাবে ঈদের ছুটি আছে কয়েকদিন ইচ্ছা করলে রুমা থাকতে পারতো কিন্তু আমার জামাই বাবাজি তো এখানে এসে এতদিন থাকবে না আসবেও না তাই রুমা বলছে মা আমি এখানে থাকবো না বাসায় আপনাদের জামাই একা একা থাকবে রান্না বান্না করে খেতে হবে আমি চলে যাব এখানে থাকলে আমার কাছেও ভালো লাগবে না আর পরিবেশ পরিস্থিতি আবহাওয়া সব কিছুই খারাপ চারিদিকে বাচ্চাদের নানা ধরনের অসুস্থতা দেখা যাচ্ছে আমি নিজের জায়গায় গিয়ে থাকি ওখানে গেলেই আমার কাছে ভালো লাগবে তখন আর বিশেষ অনুরোধ করলাম না কারণ যখনই স্কুল কলেজ অফিস আদালত খোলা থাকে তখন আমার মেয়েটা অনেক ছুটাছুটি করতে হয় যদিও
আমার বেয়াই মশাই আছেন, উনি নাতিদের অনেক খেয়াল করেন এবং অনেক যত্নে রাখেন। তারপরও রান্নাবান্না, অফিস, আবার 2টা বাচ্চার দেখাশোনা, ওদের খাওয়ানো পরানো, স্কুলে আনা নেওয়া, এইসব করতে করতে আমার মেয়ের একেবারে হিমশিম অবস্থা হয়ে যায়। যেদিন ও আমাদের বাসায় আসছিল ওই দিন রুমাকে দেখে আমার খুব কান্না আসছিল। মেয়েটা যে কত ক্লান্ত হয়ে গেছে। ওদের বাসায় একজন কাজের সহযোগী আছে, তারপরও যেই সব কাজগুলি নিজে করতে হয় যেমন রান্নাবান্না, রুমা কখনোই রান্নাবান্না বাইরের লোক দিয়ে করায় না, নিজেই করে। সকাল বিকাল 2 বেলা রান্না, আবার সন্ধ্যায় ওদের জন্য টিফিন তৈরি করা, বিভিন্ন ধরনের কাজের ঝামেলা, এদিকে আবার 2 নাতিকে দেখাশোনা করা, সব মিলিয়ে একেবারে হিমশিম অবস্থা ওর। তাই ও বলছে, মা বাসায় কয়দিন রিল্যাক্সে থাকবো, শুধু ঘুমাবো আর সামান্য রান্নাবান্না করব। এদিকে আমার জামাই বাবাজিরও একটা পদোন্নতির পরীক্ষা ছিল। জামাই বাবাজি ঢাকায় আসছে ঠিকই, কিন্তু আমাদের বাসায় আসে নাই। কক্সবাজার থেকে ঢাকায় আসতেই 12-13 ঘন্টা সময় লেগে যায়। তাই জামাই বাবাজি প্লেনে করে কক্সবাজার থেকে ঢাকায় আসছিল। এরপর বন্ধুরা সহ এক জায়গায় থেকে লেখাপড়া করে আজ পরীক্ষা দেবে। পরীক্ষা শেষে আজই ফেনী চলে যাবে। রুমাও ফেনী যাবে এখন। 4-5 দিন আগে ওর বাবা 3টা টিকিট কেটেছে জামাই বাবাজির জন্য, একটা সন্ধ্যার পরে আর রুমা অর্জন যাবে সকালবেলায়। ওদের জন্য 2টা, মোট 3টা টিকিট কেটেছে, কারণ ঈদের ছুটির জন্য টিকিট পাওয়া যাবে না, এই জন্যই আগে ভাগে বাসের টিকিট কাটা হয়েছে। ওরা একসাথে এখান থেকে কক্সবাজার চলে যেত, কিন্তু অর্জন মাসির বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছে। তখন রুমা চিন্তা করলো যে তাহলে 2-1টা দিন ওখানে থেকে সবাই একসাথে কক্সবাজার চলে যাব। ওদের খাওয়া দাওয়া শেষ, সবাই রেডি, উনি ওদেরকে নিয়ে বাসে উঠিয়ে দিয়ে আসবেন। নাতিদেরকে বারবার জড়িয়ে ধরে নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু খুব প্রাণ কাঁদছে। কত দূরে ওরা থাকে, যখন তখন গিয়ে যে দেখে আসবো বা ওরা আসবে তার কোনো উপায় নাই। বাসে আসতে 8-9 ঘন্টা সময় লাগে, ট্রেনে আসতে 12-13 ঘন্টা সময় লেগে যায়, আর প্লেনে আসতে 40-50 মিনিট সময় লাগে। রুমা বারবার বলছিল ঈদের ছুটিতে যেন আমরা কক্সবাজার যাই, আমরা গেলে আমাদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে, আমাদেরকে দেখাবে। আমি বললাম, না রে মা, এখন তো সময় নাই, তোরা যাওয়ার পর পর আমরা বাসা পরিবর্তন করব, অনেক কাজ, কিভাবে যে কি করব এখনো কিছুই ভেবে চিনতে কুল পাচ্ছি না। পার্থ এখনো ঘুমাচ্ছে, উঠে শুধু একবার ভাগিনাদের আদর করে আবার ঘুমিয়ে পড়েছে। ভগবানের করে এখানে সত্য সমর্থ রাখো, কিন্তু নাতে গুলো জমিতে দেখতে হবে। ঠাকুর তুমি রক্ষা করিও। ঠাকুর তুমি ভরসা। ওই বড় ভাঙ্গা তলক জন লাগবো, ধরো তুমি হাতে রইল। ছোট্ট নাতিটা অনেকক্ষণ পর্যন্ত আমার কোলেই ছিল, কিন্তু একবারও কান্না করলো না বা মায়ের কাছে যেতে চাইলো না। কারণ ছোট্ট মানুষ, ও ভেবেছিল মা হয়তো বা কলেজে যাচ্ছে। জন্মের পর থেকেই তো এরকম দেখছে, ভেবেছিল মা কলেজে যাচ্ছে, আমি মনে হয় দিদার কাছে থাকবো।
এখনো কিন্তু নাতিটা একবারও কান্না করলো না মায়ের কাছে যাওয়ার জন্য। মা আগে আগে ব্যাগ নিয়ে চলে গেল আর ও দাদুর কোলে চলে যাচ্ছে। আমার কলিজাটা যেন ছিঁড়ে ওদের সাথে চলে যাচ্ছে। এত যে খারাপ লাগছে, মন চাইছে হাউমাউ করে কান্নাকাটি করি। মনে হচ্ছে একটু কান্নাকাটি করলেই প্রাণটা জুড়াবে, শান্ত থাকবে। পুরো ঘরটা যেন ওদের জন্য কান্না করছে, চারিদিক কিরকম খাঁ খাঁ করছে। আমার ময়না পাখিরা ঘুমাইছে দেন। কত শতানি যে কদিন ঘরের ভিতরে। ভিডিওটা দেখে এখনো কান্না চলে আসছে। সবাই নাতিদের জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।